আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পিভট টেবিল। এই পিভট টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এটাকে কাস্টমাইজ করতে হয় এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। পিভট টেবিলে আজ আমি যে এক্সাম্পলটা নিয়ে আলোচনা করব তা হলো স্টক মার্কেট বা শেয়ার মার্কেট অ্যানালাইসিস। এমন অনেকে আছেন যারা শেয়ার মার্কেট অ্যানালাইসিস না করেই বিনিয়োগ করে থাকেন, অথচ শেয়ার মার্কেটের একটি স্লোগান রয়েছে যে শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন। তারপরেও আমরা অনেকে না জেনে না বুঝে বিনিয়োগ করে থাকি। আমি এমন কোনো মেকানিজম বা জাদু মন্ত্রের কথা জানি না যার দ্বারা 100% লাভ করার নিশ্চয়তা প্রদান করা যায়। তবে আজ আমি মাইক্রোসফট এক্সেলের এমন কিছু টুলস নিয়ে আলোচনা করব যার দ্বারা যথাযথভাবে অ্যানালাইসিস করে বিনিয়োগ করতে পারলে শেয়ার মার্কেট থেকে লাভ করার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। মাইক্রোসফট এক্সেলের সেই টুলস হলো পিভট টেবিল। আমি আজ কিছু স্যাম্পল ডাটা নিয়ে পিভট টেবিল তৈরি করে দেখাবো। কেউ যদি স্টক মার্কেটের ডাটাগুলো নিয়ে পিভট টেবিলে নিয়মিত অ্যানালাইসিস করে বিনিয়োগ করে তাহলে তার প্রফিট করার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। পিভট টেবিল নিয়ে আমি কিছু ধারাবাহিক টিউটোরিয়াল তৈরি করব যেখানে আমি বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করব। তবে তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপডেট ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ। আমি এখানে স্টক মার্কেটের কিছু স্যাম্পল ডাটা নিয়ে একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি। এই টেবিলে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ডেটে তাদের ক্লোজিং প্রাইস কত ছিল এই তথ্যগুলো আমি এই টেবিলে লিখে রেখেছি এবং ওই কোম্পানিগুলো কোন সেক্টরের সেই তথ্যগুলো আমি এখানে লিখে রেখেছি। এবারে আমরা এই তথ্যগুলো নিয়ে পিভট টেবিল তৈরি করতে চাই। পিভট টেবিল তৈরি করার জন্য আমাদের এখানে ইনসার্ট ট্যাবে যেতে হবে। ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে এখানে প্রথম যে আইকনটা রয়েছে পিভট টেবিল, এটা থেকে পিভট টেবিল ক্রিয়েট করা যায়। এখানে আর একটা বাটন রয়েছে রিকমেন্ডেড পিভট টেবিল, এখান থেকেও অন্য ক্যাটাগরির পিভট টেবিল ক্রিয়েট করা যায়। তবে আমরা এই আইকন থেকে পিভট টেবিলটা ক্রিয়েট করতে চাচ্ছি। যদি আমরা এই আইকনটাতে ক্লিক করি তাহলে আমাদের এখানে একটা ডায়লগ বক্স ওপেন হয়। এই ডায়লগ বক্সে প্রথমে রয়েছে টেবিল রেঞ্জ। আমি কতটুকু রেঞ্জ নিয়ে পিভট টেবিল ক্রিয়েট করতে চাই। আমার এখানে যে ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলো রয়েছে D1500 অর্থাৎ 1500 রো পর্যন্ত ডাটাগুলো রয়েছে। এক্সেল অটোমেটিক্যালি এখানে ডাটা রেঞ্জটা সিলেক্ট করে দিয়েছে। এখন যদি আমরা ওকে করি তাহলে আমাদের পিভট টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। যেভাবে এখানে সেটিং অবস্থায় আছে এই সেটিংসে পিভট টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। এখন এখানে আর কি কি অপশন রয়েছে এই বিষয়টা আমরা একটু দেখে আসি। এখানে একটা বিষয় রয়েছে, দেখুন, ইউজ অ্যান এক্সটার্নাল ডাটা সোর্স। এক্সটার্নাল ডাটা সোর্স হচ্ছে ওই জাতীয় সোর্স যেটা কিনা এক্সেল নয়, যেটা অন্য কোনো ডাটাবেজ, সেটা হতে পারে এমএস এক্সেস বা আদার্স কোনো ডাটাবেজ। যদি আমরা এটাতে চেকমার্ক করে দেই তাহলে এখানে চুজ কানেকশন নামে একটা বাটন অ্যাক্টিভ হয়। এই চুজ কানেকশন এখানে যদি ক্লিক করা হয় তাহলে একটা ডায়লগ বক্স ওপেন হয়। এখান থেকে কোনো কানেকশন বা কোনো ডাটাবেজ যদি ক্রিয়েট করা থাকে তাহলে সেটাকে সিলেক্ট করে দিতে হয়। যেহেতু আমাদের কোনো ডাটাবেজ সিলেক্ট করা নাই বা ক্রিয়েট করা নেই বা আমরা কোনো এক্সটার্নাল ডাটা সোর্স এইটার সাথে ইনসার্ট করতে চাচ্ছি না, যে কারণে আমরা এটা সিলেক্ট করলাম না, আমরা ক্যান্সেল করে দিলাম। আমাদের যে রেঞ্জটুকু সিলেক্ট করার প্রয়োজন ছিল সেটাই আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে আসুন, এখানে একটা অপশন রয়েছে চুজ হোয়ার ইউ ওয়ান্ট দ্য পিভট টেবিল রিপোর্ট টু বি প্লেসড। আমি কোথায় পিভট টেবিলটাকে প্লেস করতে চাই। যদি নিউ ওয়ার্কশিট সিলেক্ট করা থাকে তাহলে নতুন একটা ওয়ার্কশিট ক্রিয়েট হবে অটোমেটিক্যালি এবং সেখানে আমার পিভট টেবিলটা ক্রিয়েট হবে। যদি এখানে এক্সিস্টিং ওয়ার্কশিট এটা সিলেক্ট করে দেই এবং তারপরে যদি এখানে লোকেশন সিলেক্ট করে দেই, আমরা কোনো একটা সেল সিলেক্ট করে দিলাম, এটাই হচ্ছে লোকেশন। যদি এই সেলটা সিলেক্ট করে দেওয়া হয় তাহলে এই সেলটাতেই পিভট টেবিলটা ক্রিয়েট হবে। আমাদের এক্সিস্টিং ডাটা শিটে পিভট টেবিল ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের পিভট টেবিলটা অনেক সময় অনেক বড় হতে পারে, কলামগুলো অনেক বেশি হতে পারে, যে কারণে আমরা নিউ ওয়ার্কশিটে পিভট টেবিলটা ক্রিয়েট করতে চাই। এখন যদি আমরা ওকে করে দেই তাহলে দেখুন আমাদের পিভট টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। এখন দেখুন এই পিভট টেবিলটাকে মডিফাই করার জন্য এখানে একটা টাস্ক প্যান রয়েছে। এই টাস্ক প্যানের সাহায্যে আমরা পিভট টেবিলটাকে বিভিন্নভাবে মডিফাই করতে পারি। এই টাস্ক প্যানটাকে আমরা ভিন্ন জায়গায় প্লেস করতে পারি। যদি আমরা এই টাস্ক প্যানটাকে ভিন্ন কোনো জায়গায় প্লেস করতে চাই তাহলে এই টাস্ক প্যানটাকে ধরে এদিকে নিয়ে আসলে আমাদের টাস্ক প্যানটা এদিকে চলে আসলো এবং যে কোনো জায়গায় প্লেস করতে চাইলে সেখানে প্লেস হবে।
যদি আমরা এটাকে লেফট সাইডে প্লেস করতে চাই তাহলে এই লেফট সাইডে নিয়ে যাওয়ার পরে ছেড়ে দিলে এই টাস্ক প্যানটা এভাবে এখানে বসে যাবে। এখন এই টাস্ক প্যানের এখানে একটা ড্রপ ডাউন বাটন রয়েছে, টাস্ক প্যান অপশন। যদি আমরা এই বাটনে ক্লিক করি তাহলে এখানে তিনটা অপশন রয়েছে। একটা রয়েছে মুভ, আমরা দেখলাম টাস্ক প্যানটাকে কিভাবে মুভ করা যায়। আমরা ড্র্যাগ করার মাধ্যমে মুভ করতে পারি, বা যদি আমরা এখানে মুভে ক্লিক করি তাহলে এখানে মুভ আইকনটা অ্যাক্টিভ হয়। আমরা এটাকে এদিকে ড্র্যাগ করে নিলে একইভাবে মুভ হয়ে যাবে। আমরা এটাকে আমাদের পজিশন মতো সেটেল করে রাখলাম। এবারে দেখুন এখানে টাস্ক প্যানের মধ্যে আরেকটা অপশন রয়েছে সাইজ। যদি আমরা এই সাইজে ক্লিক করি তাহলে আমাদের পছন্দ মতো সাইজ এটাকে করে নিতে পারি। ইচ্ছা করলে এটাকে বড় করতে পারি বা ছোট করতে পারি। এখন আর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ক্লোজ। যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে আমাদের টাস্ক প্যানটা ক্লোজ হয়ে যাচ্ছে। এখন এই টাস্ক প্যানটাকে আমরা কিভাবে ভিউ করব? এখানে যখন আমরা অ্যানালাইজ এই নামে যে রিবনটা রয়েছে, যদি এটাতে আমরা যাই, যাওয়ার পরে এখানে ফিল্ড লিস্ট এটাতে ক্লিক করলে এই ফিল্ডটা এখানে ওপেন হবে। আবার যদি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে এটা আমাদের ক্লোজ হয়ে যাচ্ছে। আবার যদি এই পিভট টেবিলের উপরে কোথাও রাইট ক্লিক করি, তারপরে যদি শো ফিল্ড লিস্ট এটা সিলেক্ট করে দেই, তাহলেও আমাদের এই ফিল্ড লিস্টটা বা টাস্ক প্যানটা ওপেন হবে। এবারে আসি এই টাস্ক প্যানের মধ্যকার কোয়াড্র্যান্টে। এখানে আমাদের চারটা কোয়াড্র্যান্ট রয়েছে। ফার্স্ট কোয়াড্র্যান্ট এটা হচ্ছে কলাম, সেকেন্ড কোয়াড্র্যান্ট ফিল্টার, থার্ড কোয়াড্র্যান্ট রোজ এবং ফোর্থ কোয়াড্র্যান্ট হচ্ছে ভ্যালুজ। এই কোয়াড্র্যান্টগুলো আমাদের কি কাজে লাগে? যখন আমরা পিভট টেবিলের ডাটাগুলোকে অ্যাক্টিভ করে দিব তখন বোঝা যাবে এই কোয়াড্র্যান্টগুলো আমাদের কি কি কাজে ব্যবহৃত হয়। এখন আমাদের এই কোয়াড্র্যান্ট বা এই টাস্ক প্যানের ভিউটাও ইচ্ছা করলে আমরা চেঞ্জ করতে পারি। যদি আমরা এখানে আসি, এই চুজ ফিল্ড টু অ্যাড রিপোর্ট, যদি আমরা এখানে আসি তাহলে দেখুন এখানে কয়েক প্রকার ভিউ দেখাচ্ছে। যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে দেখুন এখানে আমাদের কোয়াড্র্যান্টগুলো এভাবে চলে আসছে। আমাদের এটা একটা কলামে চলে আসছে কোয়াড্র্যান্টগুলো, আর এখানে যে ফিল্ডগুলো ছিল সেই ফিল্ডগুলো বামে চলে আসছে। এরপর যদি আমরা এই পরের অপশনটাতে ক্লিক করি তাহলে এখানে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে এখানে সেটিংটা হবে। এরপরে আরো কিছু অপশন রয়েছে, এই অপশনগুলোতে ক্লিক করলে যেভাবে ওখানে লেআউট ছিল ঠিক সেভাবে ওটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তবে আমার কাছে মনে হয় বেস্ট ভিউ হচ্ছে এটা। যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে এখানে আমরা আমাদের ফিল্ডগুলোও পাচ্ছি এবং এখানে অপারেশনাল কোয়াড্রেন্টগুলো পাওয়া যাচ্ছে। এবার আমাদের পিভট টেবিলের মূল কাজ, ডাটা ইনসার্টের কাজটা শুরু করা যাক। আমরা যে টেবিলটা ক্রিয়েট করেছিলাম এই টেবিলের মধ্যে এই ফিল্ডগুলো ছিল। প্রথমে ডেট, তারপর নেম অফ দ্য কোম্পানি, তারপর ক্লোজিং প্রাইস, তারপর সেক্টর। এখন আমরা যদি এখানে নেম অফ দ্য কোম্পানি এটাতে চেক মার্ক করে দেই তাহলে দেখুন এখানে কোম্পানির নামগুলো শো করছে। আবার যদি আমরা এখানে ক্লোজিং প্রাইস এটা সিলেক্ট করে দেই তাহলে এখানে ক্লোজিং প্রাইসটা শো করছে। আলটিমেটলি এখানে দেখুন এখানে রোজ এই কোয়াড্র্যান্টে, থার্ড কোয়াড্র্যান্টে নেম অফ দ্য কোম্পানি এটা চলে আসছে এবং সাম অফ ক্লোজিং প্রাইস এটা এই অপারেশনাল ফোর্থ কোয়াড্র্যান্টে চলে আসছে। মূলত পিভট টেবিলে যেই ফিল্ডগুলোর নাম্বার বা যেই ফিল্ডগুলো ক্যালকুলেটিভ ফিল্ড, এই ফিল্ডগুলো সাধারণত এই ভ্যালুজ এই ফোর্থ কোয়াড্র্যান্টে চলে আসবে। যেহেতু ক্লোজিং প্রাইস এটা হলো এক ধরনের ভ্যালু বা নাম্বার, যে কারণে ক্লোজিং প্রাইসটা আমাদের এই ভ্যালু বা ফোর্থ কোয়াড্র্যান্টে চলে আসছে। এখন আমরা যদি এটাকে সিলেক্ট করি সেক্টর, তাহলে এই সেক্টরটা রোজ বা থার্ড কোয়াড্র্যান্টে চলে আসবে। দেখুন আমরা এটা সিলেক্ট করলাম তাহলে রোজটাও এখানে থার্ড কোয়াড্র্যান্টে চলে আসছে। তো দেখুন প্রথমে রয়েছে নেম অফ দ্য কোম্পানি, তারপরে রয়েছে সেক্টর। এখানে দেখুন এসিআই এটা হচ্ছে কোম্পানির নাম, তারপরে তার এগেনস্টে রয়েছে সেক্টর নেম। এভাবে প্রত্যেকটা কোম্পানি এবং তাদের সেক্টর নেমটা এখানে চলে আসছে। এখানে প্রত্যেকটা কোম্পানির বাম পাশে একটা মাইনাস চিহ্ন আসছে। যদি এটা আমরা ক্লিক করি তাহলে এখানে দেখুন এখানে সেক্টরের নামটা কলাপস হয়ে গিয়েছে। আবার এখানে যদি ক্লিক করি তাহলে এটার যে সেক্টর এটা কলাপস হয়ে গিয়েছে। এবার যদি আমরা এই সবগুলোকে একত্রে কলাপস করতে চাই তাহলে এখানে একটা বাটন রয়েছে কলাপস ফিল্ড, যদি এটাতে ক্লিক করি তাহলে সবগুলো সেক্টর কলাপস হয়ে যাবে। এবারে যদি এতটুকু সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা এই এক্সপ্যান্ড ফিল্ড এটাকে যদি ক্লিক করি তাহলে সমস্ত ফিল্ডগুলো আবার এক্সপ্যান্ড হয়ে যাবে। এবারে দেখুন এখানে রোজ এর অধীনে নেম অফ দ্য কোম্পানি এবং সেক্টরগুলো রয়েছে। এখানেও ঠিক
কোম্পানির অধীনে সেক্টরগুলো রয়েছে। যদি আমরা চাই যে সেক্টরগুলোর অধীনে কোম্পানিগুলো থাকবে, তাহলে সেক্ষেত্রে এই সেক্টরটাকে যদি আমি একটা স্টেপ আপে তুলে দিই এবং নেম অফ দ্য কোম্পানিকে যদি একটা স্টেপ ডাউনে করে দিই, তাহলে দেখুন প্রত্যেকটা সেক্টরের এগেনস্টে কি কি কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলো একত্রে রয়েছে এবং সেক্টরগুলো রয়েছে আমাদের এক্সপান্ড এবং কলাপস বাটন অনুসারে। আমরা এটাতে ক্লিক করলাম, দেখুন এখানে কোম্পানির নামগুলো আমাদের কলাপস হয়ে গিয়েছে। যদি সমস্তগুলোকে আমি কলাপস করতে চাই, তাহলে সমস্ত কোম্পানির নামগুলো কলাপস হয়ে গিয়েছে এবং সেক্টরগুলো লিস্ট আকারে শো করছে। আবার যদি এক্সপ্যান্ড করি, তাহলে সমস্তগুলো এখানে এক্সপ্যান্ড হয়ে গিয়েছে। এবার যদি আমি একটা কাজ করতে চাই, এই সেক্টরগুলোকে যদি আমি কলাম ওয়াইজ নিতে চাই এবং কোম্পানির নামগুলোকে আমি রো ওয়াইজ নিতে চাই, তাহলে এখান থেকে সেক্টরটাকে ধরে যদি কলামস এই ফিল্ডে অর্থাৎ ফার্স্ট কোয়াড্র্যান্টে নিয়ে আসি, তাহলে দেখুন সেক্টরগুলো কলাম ওয়াইজ চলে গিয়েছে এবং কোম্পানির নামগুলো রো ওয়াইজ রয়েছে। এবারে দেখুন এখানে একটা ফিল্টার বাটন এবং এখানে একটা ফিল্টার বাটন ক্রিয়েট হয়েছে। যদি আমি কোনো একটা থেকে, ধরুন আমি এখান থেকে কলাম লেভেল থেকে আমি সমস্ত সেক্টরগুলো না নিয়ে জাস্ট কয়েকটা সেক্টর নিব, তাহলে এখানে যে সিলেক্ট অল রয়েছে এটাকে প্রথমে আনচেক করে দিলে সমস্ত কিছু আনচেক হয়ে যাবে। এরপর যদি আমি সেক্টরগুলোকে চেকমার্ক করে দেই ইচ্ছা মতো, তাহলে সেক্ষেত্রে ওই সেক্টরগুলোই এখানে অ্যাক্টিভ থাকবে। আমি এখানে ইঞ্জিনিয়ারিং এটাকে অ্যাক্টিভ করে দিলাম, তারপরে এখানে ফুড অ্যান্ড অ্যালাইড এটাকে আমি চেকমার্ক করে দিলাম, তারপরে এখানে টেক্সটাইল এটাকে অ্যাড করে দিলাম। এখন যদি আমি ওকে করি, তাহলে দেখুন এই তিনটে ক্যাটাগরির মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই সমস্ত কোম্পানিগুলো এখানে শো করছে এবং এখানে শুধুমাত্র ওই ক্যাটাগরিগুলো এখানে শো করছে। এবং ডান পাশের কলামে তাদের গ্র্যান্ড টোটাল অর্থাৎ যে ক্লোজিং প্রাইস ছিল এই ক্লোজিং প্রাইসগুলোর টোটাল প্রাইস কত, গ্র্যান্ড টোটাল কত, সেটা এই ডান পাশের কলামে শো করছে এবং সেক্টর ওয়াইজ টোটাল প্রাইস কত হয় সেগুলো নিচের রোতে শো করছে। এখন যদি এমত অবস্থায় এই সেক্টরটাকে ধরে যদি এই রো এখানে নিয়ে আসা হয়, তারপর যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে দেখুন শুধুমাত্র ওই সেক্টরগুলোই রয়েছে যেই সেক্টরগুলো আমরা ফিল্টারিং করেছিলাম। এখানে ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড এবং টেক্সটাইল এই তিনটা সেক্টরই আমরা সিলেক্ট করেছিলাম, যে কারণে এই তিনটা সেক্টরই শো করছে। এখন আমরা আর একটা অপশন দেখি। এখানে টাস্ক প্যানের সর্বশেষ অংশে নিচের দিকে রয়েছে ডিফার লেআউট আপডেট। আমরা জানি ডেফার শব্দের অর্থ হচ্ছে স্থগিত করা বা মুলতবি রাখা। যদি এটা চেকমার্ক করা থাকে, তারপরে যদি এই সেক্টরটাকে আমি এই কলাম লেভেল এখানে নিয়ে যাই, তাহলে দেখুন এখানে কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। এখানে সেক্টরটাকে কলাম লেভেলে না নিয়ে এটাকে মুলতবি রাখা হচ্ছে। এমত অবস্থায় যদি এখানে আপডেট ক্লিক করি, তাহলে এটা কাজ করবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। কিন্তু যদি এটা আনচেক থাকে, তাহলে অটোমেটিক্যালি এটা কাজ করবে। দেখুন এটাকে আমি নিচে নিয়ে আসলাম বা উপরে ছেড়ে দিলাম এটার, তাহলে সেক্ষেত্রে অটোমেটিক এখানে কাজ করছে। তো এই হলো পিভট টেবিলের ক্রিয়েশন সংক্রান্ত যাবতীয় বিষয়বস্তু। আমরা এর পরবর্তীতে আলোচনা করব পিভট টেবিলের অ্যাডভান্স ফিল্টারিং সম্পর্কে। আমরা কিভাবে কোম্পানিগুলোকে বা তাদের সেক্টরগুলোকে বা তাদের ক্লোজিং প্রাইসগুলোকে বিভিন্নভাবে ফিল্টারিং করতে পারি, এই বিষয়গুলো এর পরবর্তী টিউটোরিয়াল আলোচনা করব। আমার এই পিভট টেবিল ক্রিয়েশন সংক্রান্ত টিউটোরিয়ালটি এই পর্যন্ত। যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে, তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। তবে একটা কথা, আমার পিভট টেবিল নিয়ে টিউটোরিয়ালটা শুধু এটা নয়, এরপরে আরো কিছু সিরিজ টিউটোরিয়াল থাকবে। আমরা চেষ্টা করব পিভট টেবিলের মধ্যকার যে সমস্ত বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলোকে যথাযথভাবে পুঙ্খানুরূপে বিশ্লেষণ করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।